রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে মিয়ানমার ও আরাকান আর্মির ওপর চাপ প্রয়োগ করতে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। একই সাথে রাখাইনকে স্থিতিশীল করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের ভূমিকা চান তিনি। টেকসই ও নিরাপদ রোহিঙ্গা প্রত্যাবাসনে একটি রোডম্যাপ তৈরির প্রস্তাবও তুলে ধরেন প্রধান উপদেষ্টা। মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে রোহিঙ্গা বিষয়ক উচ্চস্তরের এই সম্মেলনে প্রায় ১০০টি দেশ ও সংস্থা অংশ নেয়। মিয়ানমারে ব্যাপক জাতিগত নিধনের মুখে ২০১৭ ও ১৮ সালে বাংলাদেশে অনুপ্রবেশ করে কয়েক লাখ রোহিঙ্গা। গত এক বছরে আরও অনুপ্রবেশ মিলিয়ে কক্সবাজারের ক্যাম্পগুলোতে এখন প্রায় ১৫ লাখ রোহিঙ্গার বসবাস। এতদিন রোহিঙ্গা প্রত্যাবাসনে নানা উদ্যোগ নেওয়া হলেও ফল আসেনি কিছুতেই। সবশেষ গেল মার্চে জাতিসংঘ মহাসচিবের রোহিঙ্গা ক্যাম্প সফরের ৭ মাসেও তেমন অগ্রগতি নেই। এই অবস্থায় মঙ্গলবার জাতিসংঘ সদর দপ্তরে প্রায় ১০০ দেশ ও সংস্থাকে নিয়ে অনুষ্ঠিত হয় উচ্চ স্তরের রোহিঙ্গা সম্মেলন, যেখানে রোহিঙ্গা সমস্যা নিয়ে বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। 8 years since genocide began, the plight of Rohingyas continues. Initiatives to end the crisis are lacking. এ সময় রোহিঙ্গা সমস্যার টেকসই সমাধানে বিশ্ব সম্প্রদায়কে উদ্যোগী হওয়ার আহ্বান জানান তিনি। Rohingya crisis originated in Myanmar. রোহিঙ্গা সংকটের উৎপত্তি মিয়ানমারে, এর সমাধান সেখানেই। আন্তর্জাতিক সম্প্রদায়কে অবশ্যই মিয়ানমার এবং আরাকান সেনাবাহিনীর উপর কার্যকর চাপ প্রয়োগ করতে হবে, যাতে তারা অবিলম্বে রোহিঙ্গাদের উপর নির্যাতন বন্ধ করে রাখাইনে তাদের দ্রুত প্রত্যাবাসনের জন্য কাজ শুরু করে। এটি সংকটের একমাত্র সমাধান। মিয়ানমারে বৃহত্তর সংস্কারের কাছে এটিকে জিম্মি করে রাখা উচিত নয়। Broader reforms in Myanmar. বাংলাদেশ এই সমস্যার শিকার জানিয়ে রোহিঙ্গা প্রত্যাবাসনে সবার আগে রোডম্যাপ তৈরির আহ্বান প্রধান উপদেষ্টার। Bangladesh is a victim of the crisis. বাংলাদেশ এই সংকটের শিকার। আমাদের বিশাল আর্থিক, সামাজিক এবং পরিবেশগত মূল্য বহন করতে বাধ্য করা হচ্ছে। রাখাইন দিয়ে বাংলাদেশে মাদকের প্রবাহ সহ অপরাধমূলক কার্যকলাপ আমাদের সামাজিক কাঠামোকে হুমকির মুখে ফেলেছে। রাখাইনের যুক্তিসঙ্গত স্থিতিশীলতার মাধ্যমে রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনের জন্য একটি বাস্তব রোডম্যাপ তৈরি করা। Reasonable and stabilization of Rakhine. রোহিঙ্গাদের তহবিল কমে যাওয়ার বিষয় তুলে ধরে ডক্টর ইউনূস প্রত্যাবাসনকেই সমাধান হিসেবে উল্লেখ করেন। As funding declines, তহবিল হ্রাস পাওয়ার সাথে সাথে একমাত্র শান্তিপূর্ণ বিকল্প হল তাদের প্রত্যাবাসন শুরু করা। এর জন্য তাদের আন্তর্জাতিক সুরক্ষা অব্যাহত রাখার চেয়ে অনেক কম সম্পদ প্রয়োজন হবে। রোহিঙ্গারা ধারাবাহিকভাবে তাদের বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছে। desire to go back home. মিয়ানমারে জাতিগত নিধন ও নির্যাতনের ঘটনায় বিচারের দাবিও জানান ডক্টর মোহাম্মদ ইউনূস। Pursue accountability and restorative justice. মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল দুর্গোৎসবের মহাষ্টমী। মঙ্গলবার অষ্টমীর সকালে কুমারী পূজা আর বিকেলে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। দুর্গাপূজার অষ্টমী ও নবমী তিথি সন্ধিক্ষণে অনুষ্ঠিত হয় সন্ধি পূজা। সারা দেশের মতো রাজধানীর খামারবাড়ি, ধানমন্ডি ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলের মণ্ডপেও চলে অষ্টমীর নানা আয়োজন। অঞ্জলি দিয়ে দেবীর কাছে পাপমোচনের জন্য প্রার্থনা করেন ভক্তরা। ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশে প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছে সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। আজ ছিল সারাদিন সংসদীয় আসন ৩০, গাইবান্ধা ২-এ। সারাদিন থাকবে সংসদীয় আসন ৩০, গাইবান্ধা ২। এই ২৪ অভ্যুত্থানের পর যাতে করে কোনো দুষ্কৃতিকারী আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে না পারে, এই আশঙ্কাকে কাজে লাগিয়ে আমরা মন্দির পাহারা দিয়েছি, বিভিন্ন রকমের সম্প্রীতিমূলক তাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেছি। আমরা গাইবান্ধার আপামর জনসাধারণের কাছে আমার প্রিয় সংগঠন ইসলামী আন্দোলনকে তাদের মণিকোঠায়। আমি দীর্ঘদিন হলো বিশেষ করে ছাত্রদল থেকে শুরু করে যুবদল, জাসাস প্রতিষ্ঠাকালীন সময় আমি নেতৃত্ব দিয়েছি এবং গাইবান্ধা জেলা বিএনপির সাবেক সভাপতি ছিলাম এবং 3 বার সেক্রেটারি ছিলাম। এই থাকাকালীন সময় দলকে সুসংগঠিত করতে আমি আপ্রাণ চেষ্টা করেছি। এনসিপি আপনারা জানেন সারা বাংলাদেশ জুড়ে তার এই কাজ চলতেছে। তারই আলোকে আমরা গাইবান্ধাতে সারা জেলায় কাজ করতেছি এবং সদর উপজেলায় বিভিন্ন মসজিদ, মাদ্রাসা
স্কুল শিক্ষকদের সাথে, ইমামদের সাথে, ব্যবসায়ীদের সঙ্গে আমরা বসতেছি, সর্বক্ষণিক তাদের সাথে আলোচনা করতেছি। তৃণমূল মানুষের জন্য করার অনেক কিছু আছে। এর আগে যত ক্যান্ডিডেট ছিল বা যারা এমপি হয়েছেন এখানে, তারা বরাবরই এই অঞ্চল থেকে কেন যেন পিছিয়ে ছিল। তারা হয়তোবা সেন্ট্রালের সাথে কমিউনিকেট করতে পারেনি। সাধারণ জনগণের মধ্যে যেভাবে এই যাবৎকালে সেবা করে আসছি, বিভিন্ন সামাজিক অনুষ্ঠান এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে এবং পেশাজীবী সংগঠনের মাধ্যমে ঢাকাতে যেভাবে আমি করে আসছি, আমার মনে হয়েছে যে এই ছোট অবস্থান থেকে আমি গাইবান্ধায় এই সদর 32 আসনের জন্যে মানুষের জন্য যদি কিছু করতে চাই, তাহলে আমাকে আসলে সংসদ সদস্য হিসাবে নির্বাচিত হতে হবে। বিপুল ভোটে বিজয়ী হয়েছিলাম। আমি যে সুযোগটা পেয়েছিলাম, যে সময়টা পেয়েছিলাম, এই সময়ের মধ্যে যে কাজটুকু করেছি, এতে জনগণের কোনো আপত্তি ছিল না। আমার ব্যাপারে কোনো দুর্নীতির অভিযোগ ছিল না। একটা দীর্ঘ সময় আমি কারাগারও ছিলাম, যার কারণে জনগণের সিম্পিতি বৃদ্ধি পেয়েছে আমার ব্যাপারে। এবং কেন্দ্রীয় সংগঠন এই আসনে জামাতের পক্ষ থেকে আমাকে ভালো প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। দেশ নেতা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমানের 31 দফাকে সামনে এনে মানুষের মুক্তির লক্ষ্যে এবং একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য যে দাবি দিয়েছেন 31 দফা, সেই দফার ভিত্তিতেই আমরা সাধারণ মানুষের কাছে আমরা গিয়েছি। গাজায় যুদ্ধ বন্ধের প্রস্তাব মেনে নিতে হামাসকে 3 থেকে 4 দিনের সময় বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মঙ্গলবার সাংবাদিকদের প্রশ্নের ট্রাম্প বলেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কাছে গাজায় শান্তি পরিকল্পনার যে রূপরেখা দেওয়া হয়েছে তা মেনে নিতে হামাসকে সর্বোচ্চ 3 থেকে 4 দিন সময় দেওয়া হলো। ট্রাম্প বলেন, আরব ও মুসলিম দেশগুলো সহ ইসরায়েল এই প্রস্তাবকে স্বাগত জানিয়েছে। এখন হামাস যদি চুক্তিতে রাজি না হয়, তাহলে তাদের কঠিন পরিণতি ভোগ করতে হবে। যুক্তরাষ্ট্রের কথিত আগ্রাসনের হুমকি মোকাবেলায় জরুরি অবস্থা ঘোষণা করতে প্রস্তুত ভেনেজুয়েলা, জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। স্থানীয় সময় সোমবার এক টেলিভিশন ভাষণে মাদুরো বলেন, ভেনেজুয়েলার জনগণ শান্তি ও স্থিতিশীলতার রক্ষায় দেশ আক্রমণের শিকার হলে জরুরি অবস্থা জারি করা হবে। এরই অংশ হিসেবে তিনি সংবিধান অনুযায়ী জরুরি অবস্থার জন্য পরামর্শ প্রক্রিয়া শুরু করেছেন বলে জানান। সম্প্রতি আন্তর্জাতিক জলসীমায় সন্দেহভাজন ভেনেজুয়েলার মাদকবাহী নৌকায় প্রাণঘাতী মার্কিন হামলার পরই উত্তেজনা বেড়েছে। পেন্সিল টি-20তে রাজশাহীকে 28 রানে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে ঢাকা বিভাগ। দিনের আরেক ম্যাচে সিলেটের বিপক্ষে 23 রানে জয় পেয়েছে ঢাকা মেট্রো। টস জিতে আগে ব্যাট নিয়ে শুরু থেকে দেখে শুনে খেলেন মেট্রোর 2 ওপেনার মাহফিজুল ইসলাম ও নাইম শেখ। 18 রানে মাহফিজুল আউট হলেও নাইমের ব্যাট থেকে আসে 36 রান। এরপর সাদমান ও আয়েজ মোল্লার 96 রানের জুটিতে 161 রানের লড়াকু সংগ্রহ পায় মেট্রো। সাদমান করেন 49 এবং আয়েজ মোল্লা খেলেন 33 বলে 53 রানের ঝড়ো ইনিংস। লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছু সাবধানী থাকলেও পঞ্চম ওভার থেকে নিয়মিত বিরতিতে উইকেট হারায় সিলেট। কোনো ব্যাটারি পার করতে পারেনি 30 রানের কোটা। শেষ পর্যন্ত নির্ধারিত ওভারে 138-এর বেশি তুলতে পারেনি সিলেট। শহীদুল নিয়েছেন 3 উইকেট। আরেক ম্যাচেও রাজশাহীর বিপক্ষে ওপেনিং জুটিতে 50 রান তোলার পর নির্ধারিত ওভারে 150 রানের বেশি তুলতে পারেনি ঢাকা। ওপেনার রাফসান করেছেন 30 বলে 32 আর মাহিদুল খেলেছেন 20 বলে 35 রানের ইনিংস। 5 ব্যাটার আউট হয়েছেন 1 অঙ্কের ঘরে। লক্ষ্য তাড়া করতে নেমে 54 রানে 3 উইকেট হারায় রাজশাহী। দলের হয়ে সর্বোচ্চ 31 রান করেন মিডল অর্ডার ব্যাটার মেহরাব অহিন। বাকিদের আসা যাওয়ার মিছিলে 122 রানে থেমেছে রাজশাহীর ইনিংস। নাজমুল অপু নিয়েছেন 3 উইকেট। Dhaka division go on to win this game.